আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের নতুন আরো একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়, লেনদেন নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের পাঠ্য বইয়ের ৩ নম্বর সৃজনশীল প্রশ্নটি। আমরা ৩ নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করার আগে আমরা একটু প্রশ্নটা একটু ভালো করে পড়ে নিই। দেখো কি বলা আছে। বলা আছে যে দেখো কি বলা আছে, বলা আছে লিগ্যাল এইড নামে জনাব আসফিয়া ২ মে ২০২৫ তারিখে তার আইন ব্যবসায় চালু করেন। অর্থাৎ আমরা এতদিন যে অঙ্কগুলো, মানে এতদিন বলতে বিগত যে ২ টা অঙ্ক করলাম, ওই ২ টা অঙ্কে আসলে আমরা বিভিন্ন ব্যবসায়ীর হিসাব করেছি, তাই না? মানে তুমি বলতে পারো যে ভাই এটা কি ব্যবসায় না? এটাও ব্যবসা। আমরা আসলে ব্যবসায়িকটাকে ২-৩ টা সেক্টরে ভাগ করে ফেলতে পারি। মানে আমরা হিসাব বিজ্ঞানে যেই ধরনের ব্যবসায়ের হিসাবগুলো করে থাকি বা যে ধরনের ব্যবসায়ের হিসাবগুলো লিপিবদ্ধ করে থাকি, ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আমরা মোটা দাগে ৩ টা ভাগ করে ফেলতে পারি। যেমন একটা ভাগকে আমরা বলতে পারি হচ্ছে হ্যাঁ, একটা ভাগকে আমরা বলতে পারি হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। ক্রয় পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। আচ্ছা, পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান মানে কি? যাদের কাজ হচ্ছে পণ্যদ্রব্য কিনে ওই পণ্যগুলো ক্রয় বিক্রয় করা। যাদের কাজ হচ্ছে কি? পণ্যদ্রব্য কিনে ওই পণ্যদ্রব্যগুলোকে ক্রয় বিক্রয় করা। অর্থাৎ মনে করো আমি এই মার্কারটা কিনে নিয়ে আসলাম ২০ টাকা দিয়ে, এটা আমি পরবর্তীতে ২৫ টাকায় বিক্রি করে দিলাম। এখানে না আমি মার্কারটা উৎপাদন করেছি, না উৎপাদন সংশ্লিষ্ট কোনো কাজ আমি করেছি। আমি জাস্ট রেডিমেড মার্কারটা কিনে এটা আমি বিক্রি করে দিলাম। এটাকে আমরা বলি হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। আবার আরেকটা প্রতিষ্ঠানের কথা আমরা বলতে পারি, সেটা হচ্ছে উৎপাদনধর্মী প্রতিষ্ঠান। উৎপাদন ধর্মী প্রতিষ্ঠান। উৎপাদনধর্মী প্রতিষ্ঠান কোনটা? যারা হচ্ছে কাঁচামাল থেকে পণ্য উৎপাদন করে তারপরে পণ্যটা বিক্রি করে। মানে এই মার্কারটা বানাইতে যা যা কাঁচামাল দরকার পড়ছে, আমি আগে ওই কাঁচামালগুলো কিনেছি, কিনে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ করে মার্কারটা আমি উৎপাদন করছি, এরপরে আমি মার্কারটা বিক্রি করছি। তাহলে এই পণ্যটা উৎপাদনের সাথে সরাসরি আমি জড়িত। এজন্য এই ধরনের প্রতিষ্ঠানকে আমরা বলবো উৎপাদনমুখী প্রতিষ্ঠান বা উৎপাদনধর্মী প্রতিষ্ঠান। আমরা আরেকটা ব্যবসায়ের নাম বলতে পারি, সেটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। যারা আসলে মূলত আমাকে কোনো পণ্য দেয় না, যারা আসলে আমাদেরকে একটা সেবা প্রদান করে। যেমন তুমি যখন কোনো আইনজীবীর কাছে যাবা, তাকে কিন্তু তোমাকে অর্থ প্রদান করতে হবে, তাই না? তার মানে ওইখানে তার একটা লাভ লসের হিসাব আছে। কিন্তু উনি কিন্তু তোমাকে কোনো পণ্যদ্রব্য দিচ্ছে না, উনি তোমাকে কি দিচ্ছে? একটা সেবা দিচ্ছে, তাই না? তুমি দেখো তোমার বাসায় যেই তোমার হোম টিউটর তোমাকে পড়াইতে আসেন, তুমিও কিন্তু তাকে মাস শেষে একটা সম্মানই দিচ্ছ, তাই না? এবং এটাও কিন্তু তার একটা ইনকামের বড় একটা সোর্স। কিন্তু দেখো সে কিন্তু তোমাকে কোনো পণ্য মানে বস্তুগত কোনো কিছু কিন্তু তোমাকে দিচ্ছে না। সে কি দিচ্ছে? তিনি তোমাকে সেবা প্রদান করতেছেন, তাই না? আমরা যখন ডাক্তারের চেম্বারে যাই, ডাক্তার কি আমাদেরকে কোনো পণ্যদ্রব্য দেন? ডাক্তার কি করেন? আমার সমস্যাগুলো শুনেন, মনোযোগ দিয়ে শুনে তিনি আমাকে বিভিন্ন ওষুধ প্রেসক্রাইব করেন বা বিভিন্ন অভ্যাস আমাকে এসে হচ্ছে ওটাকে কি বলে? অভ্যাস সাজেস্ট করেন যে, "না আচ্ছা ঠিক আছে আপনার মাথা ব্যথা, আপনি একটু ফোন থেকে দূরে থাকেন। ওকে ফাইন, আপনার ঘুম কম হচ্ছে, আপনি একটু ব্যায়াম করেন।" মানে সে বিভিন্নভাবে কি করে? অ্যাডভাইস দেয়, তাই না? তার মানে সেও কিন্তু আমাকে কোনো পণ্যদ্রব্য দিচ্ছে না, কিন্তু আমার কাছ থেকে টাকা নিচ্ছে। তো ওই ধরনের প্রতিষ্ঠানগুলোকে আমরা বলি হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। যেটা হচ্ছে আমাদের এই ৩ নাম্বার অঙ্কের যেই প্রতিষ্ঠানটা রয়েছে লিগ্যাল এইড, এটা হচ্ছে একটা সেবামূলক প্রতিষ্ঠান। ঠিক আছে? আচ্ছা, সেবামূলক প্রতিষ্ঠানে কি, কি বলা আছে একটু দেখো তো ভাইয়া? আমাদের ২ তারিখে বলেছে যে আইন পেশায় ৳১,০০,০০০ বিনিয়োগ করা হলো। ভালো কথা। আমি ব্যবসায় ৳১,০০,০০০ বিনিয়োগ করেছি। এরপর ৪ নম্বরে বলেছে অফিস ভাড়া পরিশোধ করা হলো ৳১৮,০০০। অফিস ভাড়া পরিশোধ করা হলো ৳১৮,০০০। ৮ তারিখে বলেছে ধারে সরঞ্জাম ক্রয় করা হলো ৳৪০,০০০। ১২ তারিখে বলা আছে মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো ৳৯০,০০০। ১৬ নম্বরে বলা আছে অফিস কর্মচারীর বেতন পরিশোধ ৳১০,০০০। ২৫ তারিখে বলা আছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো কত টাকা? ৳১,০০,০০০। ২৭ তারিখে বলা আছে মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো ৳৬০,০০০। ৩০ নম্বরে বলা আছে বাকিতে ক্রয়কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ করা হলো কত টাকা ভাইয়া? মূল্য পরিশোধ করা হচ্ছে ৳৩০,০০০। ওকে। ক নম্বর প্রশ্নে আমাকে কি বলেছে? ক
নম্বর প্রশ্নে বলেছে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করো। ভাইয়া খেয়াল করো, সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য, অপরিশোধিত মানে যেটা আমি পরিশোধ করি নাই, অপরিশোধিত। খেয়াল করো, অপরিশোধিত মানে কি, যেটা আমি পরিশোধ করি নাই, তাই না? আচ্ছা, একটু দেখি সেবা সরঞ্জাম নিয়ে কি কাহিনী আছে, আমরা একটু দেখি। 8 তারিখে আমাকে বলছে যে ভাইয়া আমি ধারে সেবা সরঞ্জাম ক্রয় করছি কত টাকা দিয়ে, 40,000 টাকা দিয়ে। আমি একটা সরঞ্জাম ক্রয় করছি যেটার দাম কত টাকা, যেটার দাম হচ্ছে 40,000 টাকা। ওকে, ভালো কথা, 40,000 টাকা। আবার 30 তারিখে আমাকে বলছে বাকিতে ক্রয়কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ 30,000 টাকা। ভাইয়া আমি 40,000 টাকা দিয়ে বাকিতে একটা জিনিস কিনছিলাম এবং বেশ কিছুদিন পরে গিয়ে আমি যে 40,000 টাকা বাকিতে কিনছিলাম ওইখান থেকে 30,000 টাকা আমি দিয়ে দিছি, মানে 30,000 টাকা আমি শোধ করে দিছি। তাহলে এখনো পরিশোধ করি নাই বা শোধ করি নাই কত টাকা, 10,000 টাকা। ভাইয়া আমি এখনো পরিশোধ করি নাই বা শোধ করি নাই কত টাকা, 10,000 টাকা। এই যে যেটা আমি পরিশোধ করি নাই বা শোধ করি নাই ওইটাকেই তো আমি বলতেছি অপরিশোধিত, তাই না? তাহলে ভাইয়া এখানে আমার অপরিশোধিত সেবা সরঞ্জামের মূল্য কত টাকা হবে, 10,000 টাকা। আমার কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে ক নম্বর প্রশ্নের উত্তর কত, 10,000 টাকা। কিভাবে 10,000 টাকা আমি তোমাদেরকে এটা দেখাই দিব, যখন উত্তর লিখবো তখন আমি দেখাই দিব। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম, এই পর্যন্ত বুঝলাম, ভালো কথা। খ নম্বর প্রশ্নে বলেছে মাস শেষে জনাব আসফিয়ার মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। ভালো কথা, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানের সম্পত্তির উপর মালিকের যতটুকু অধিকার সেটাকে আমরা বলি হচ্ছে মালিকানা সত্ত্ব। প্রতিষ্ঠানের মোট সম্পদের উপরে মালিকের যতটুকু দাবি, মালিকের যতটুকু অধিকার, মালিকের যতটুকু পাওনা সেটাকে আমরা বলি হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব বের করব কেমনে? মালিকানা সত্ত্ব বের করার জন্য আমাদের হাতে দুইটা রাস্তা আছে বা দুইটা উপায় আছে। যেমন আমরা সবাই একটা সমীকরণ জানতাম, সেটা হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, অর্থাৎ এ সমান সমান এল প্লাস ও ই, এ সমান সমান এল প্লাস ও ই, তাই না? আচ্ছা, এই সমীকরণটাকে আমরা বীজগাণিতিক পদ্ধতি ব্যবহার করে চাইলে এরকম লিখতে পারি, ও ই সমান সমান এ মাইনাস এল। অর্থাৎ আমি বোঝাইতে চাচ্ছি যে আমি চাইলে এরকমটা লিখতে পারি যে মালিকানা সত্ত্ব বের করার সূত্র হবে সম্পদ বিয়োগ দায়, সম্পদ বিয়োগ দায়। অর্থাৎ আমি আমার প্রতিষ্ঠানের মোট সম্পদ থেকে বাদ দিয়ে দিব কি, দায়ের পরিমাণ, তাহলে আমি মালিকানা সত্ত্ব পাবো। এটা একটা পদ্ধতি হইতে পারে। আমরা আরেকটা পদ্ধতি শিখছিলাম এরকম যে যদি মানে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে চারটা উপাদান কি কি, মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন, এই বিয়োগ কি, বিয়োগ উত্তোলন। আমরা চাইলে এই সমীকরণটুকু ব্যবহার করে চাইলে মালিকানা সত্ত্ব বের করতে পারি। অর্থাৎ মূলধনের সাথে আমি আয়গুলোকে যোগ করব, ব্যয় এবং উত্তোলনকে বাদ দিয়ে দিব, তাইলেও কিন্তু আমার মালিকানা সত্ত্ব বের হয়ে যায়। এখন এই দুইটা সূত্রের মধ্যে তোমার যে সূত্রটা পছন্দ হয় তুমি সেটা ব্যবহার করতে পারো, তবে এই 2 নম্বর সূত্রটা ব্যবহার করাটা ভালো। এটা ব্যবহার করলে নির্ভুলভাবে উত্তর বের করা যায়। আর 1 নম্বর সূত্রটা ব্যবহার করতে গেলে কিছুটা মানে ওটাকে কি বলে, কিছুটা ঝামেলার মধ্যে পড়তে হয়। তো আমরা আসলে ঝামেলার দিকে যাব না, আমরা শান্তপ্রিয় মানুষ, আমরা নিরিবিলি এটা করে ফেলতে চাই আর কি। ওকে, তাহলে আমার জানা দরকারটা কি কি ভাইয়া? আমার জানা দরকার আমার এই প্রত্যেকটা লেনদেনের মধ্যে কোন লেনদেনটা আমার জন্য মূলধন, কোন লেনদেনটা আমার জন্য আয়, কোন লেনদেনটা আমার জন্য ব্যয়, কোন লেনদেনটা আমার জন্য উত্তোলন, এইগুলো আমার জানা দরকার, তাই না? তাইলে আমি যদি একটু খেয়াল করি, দেখো আইন পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো, এটা আসলে আর মানে বলার অপেক্ষা রাখেন, এটা যে একটা মূলধন। তার কারণ মালিক তার ব্যবসায় শুরু করার জন্য, তার ব্যবসায় গঠন করার জন্য, তার ব্যবসায় পুনরায় সচল করার জন্য মালিক যে কোনো কারণেই হোক না কেন, মালিক যদি ব্যবসায়ী কিছু দেয় সেটাকে আমরা বলবো মূলধন হিসাব। যে কোনো কারণেই হোক মালিক
সে যদি ব্যবসায়ী কিছু দেয় সেটাকে আমরা কি বলবো? মূলধন হিসাব। তার মানে এইটা আমার জন্য মূলধন। ভাইয়া এটা আমার জন্য কি? মূলধন, তাই না? ওকে, ভালো কথা। এটা আমার জন্য মূলধন, বুঝলাম এটা। এ বলছে অফিস ভাড়া পরিশোধ করা হলো 18,000 টাকা। অফিস ভাড়া, দেখো ভাইয়া, অফিস ভাড়া এটা একটা ব্যয়বাচক লেনদেন, তাই না? অফিস ভাড়া, ভাড়া প্রদান করছে, এটা একটা ব্যয়। তোমাকে চিনতে হবে ভাই, দেখো হিসাব বিজ্ঞান করার বা হিসাব বিজ্ঞান শেখার পূর্ব শর্ত হচ্ছে হিসাবের নামগুলো জানা থাকা। অর্থাৎ কোন কোন হিসাবগুলো সম্পদ, কোন কোন হিসাবগুলো আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব, এই হিসাবগুলো আমাকে চিনতে হবে। হিসাবগুলো চিনলে ইনশাআল্লাহ আমরা খুব সুন্দর করে অঙ্ক করতে পারবো। আচ্ছা, অফিস ভাড়া পরিশোধ এটা একটা ব্যয়বাচক হিসাব, তাহলে আমি এখানে লিখতে পারি ব্যয়। আমরা লিখতে পারি এটা একটা ব্যয়। ওকে, ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো। সেবা সরঞ্জাম, সরঞ্জাম এটা একটা সম্পদ। তো যেহেতু এটা একটা সম্পদ, তো এইটার আমার কোনো কাজ নাই। তার কারণ আমার লাগবে হচ্ছে কি? মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। এই হিসাবগুলো আমার লাগবে। সম্পত্তি হিসাবে আমার আপাতত কোনো ইন্টারেস্ট নাই, তাই না? আচ্ছা, এরপর কি বলছে দেখো, 12 তারিখে মক্কেলদের নগদে আইনি সেবা প্রদান। দেখো, একটা মুদির দোকানের জন্য চাল, ডাল, আলু, পেঁয়াজ, ডিম, দুধ বিক্রি করা যেমন একটা আয়, একজন উকিলের জন্য তার মক্কেল বা তার গ্রাহককে সেবা প্রদান করবে, এটা কিন্তু তার জন্য একটা আয়, তাই না? তাহলে 12 তারিখে মক্কেলদেরকে আইনি সেবা প্রদান করা হলো, এটা আমাদের জন্য একটা আয়। এটা আমাদের জন্য একটা আয়। ওকে, এরপরে ভাইয়া 16 তারিখ অফিস কর্মচারীর বেতন পরিশোধ। এই যে বেতন, এটা একটা ব্যয়বাচক লেনদেন। মনে রাখা লাগবে কোনটা সম্পদ কোনটা ব্যয়। তাহলে এটা আমার জন্য একটা ব্যয়। ওকে, এরপর দেখো ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। ব্যাংক থেকে আমি ঋণ নিছি, ঋণ শব্দটা একটা দায়বাচক শব্দ। তো এইটার আমার এখন এখানে কোনো কাজ নেই। আমার দরকার কি? মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এই জিনিসগুলো আমার লাগবে। তো এই ঋণ বা দায় এটাকে আমার মানে আপাতত কনসিডার করার দরকার পড়তেছে না। 27 তারিখে বলেছে মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো। দেখো ভাইয়া, আমি একজন উকিল বা আইনজীবী, আমার কাজই হচ্ছে আমার মক্কেল বা গ্রাহকদেরকে আমি আইনি সেবা প্রদান করব। এটা হতে পারে নগদ টাকার বিনিময়, হতে পারে ব্যাংকের চেকের বিনিময়, আবার এটাও হতে পারে যে আমি গ্রাহককে বা মক্কেলকে আইনি সেবা দিচ্ছি, তিনি আমাকে পরবর্তীতে টাকা পরিশোধ করবেন। যে কাজটা এই যে আমাদের 27 তারিখের লেনদেনে হইলো, যে মক্কেলদেরকে আমি ধারে আইনি সেবা দিচ্ছি, অর্থাৎ আমি আইনি সেবাটা তাকে দিয়ে দিছি, আমার সেবার যে ফিসটা মানে যেই টাকাটা, এটা তিনি আমাকে পরবর্তীতে দিয়ে দিবেন। ভাই পরে দেখ আর আজকে দেখ, আমি তো তার সেবা দিছি, তাই না? মানে আমার যেটা কাজ আমি সেটা করে ফেলছি, তাহলে এটা আমার জন্য আয় হয়ে গেছে। এটা আমার জন্য কি হয়ে গেছে? আয় হয়ে গেছে। তাহলে এটা আমার জন্য একটা আয়বাচক লেনদেন। ওকে, এরপরে কি বলছে, বাকিতে ক্রয়কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ। মূল্য পরিশোধ করছে, আমার এখানে দায়ের পরিমাণ কমে গেছে। তো এইটাতে আসলে আমার খুব একটা ইন্টারেস্ট নাই, তার কারণ আমার লাগবে কি? মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। আমি মূলধনের সাথে আয়গুলো যোগ করব, ব্যয়গুলো বিয়োগ করব, উত্তোলনগুলো বিয়োগ করব। তাইলে এখন যদি আমরা একটু প্রশ্নের দিকে তাকাই, দেখো মূলধন পাইছি। ওকে ফাইন, মূলধন পাইছি মানে এটাকে আমি যোগ করে দিব, তাই না? এরপরটা কি পাইলাম? এরপরে লেনদেনটা ব্যয়। ব্যয় তাহলে কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। এরপরে 12 তারিখের লেনদেনটা পাইলাম আয়। আয় হলে কি করতে হবে? যোগ করতে হবে। এরপরে লেনদেনটা পাইলাম ব্যয়। ব্যয় পাইলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এরপরে লেনদেন পাইলাম আয়, কি করা লাগবে? যোগ করে দিতে হবে। সোজা কথা হচ্ছে মূলধনের সাথে আয়গুলোকে যোগ করব, ব্যয় এবং উত্তোলনকে যদি বাদ দেই তাহলে আমার মালিকানা সত্ত্ব চলে আসবে। একদম একদম সহজ হিসাব, একটু খেয়াল করে দেখো। মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব এটা বের করার সূত্র হচ্ছে একদম সহজ সূত্র, সেটা হচ্ছে মূলধন, মূলধনের সাথে আমি যোগ করব আয়ের পরিমাণ, বাদ দিয়ে দিব ব্যয়ের পরিমাণ, বাদ দিয়ে দিব হচ্ছে উত্তোলনের পরিমাণ। তো আমার এই প্রশ্নে উত্তোলন দেওয়া নেই, এই প্রশ্নে উত্তোলনের কোনো কিছু নাই। আছে কি? মূলধন আছে, আছে কি? ব্যয় আছে দুইটা, আছে কি? আয় আছে দুইটা। তো যা যা আছে তার তো আমি যোগ বিয়োগ করে দিছি। যখন এগুলো আমি যোগ বিয়োগ করব, যেটা রেজাল্ট বের হবে সেটা হচ্ছে উত্তর। দেখি একটু রেজাল্ট কত আসে। আমার এখানে হচ্ছে 1 লক্ষ, তাহলে হচ্ছে 1 2 3 4 5, 1 লক্ষ। তারপর হচ্ছে 18,000 টাকা বাদ দিতে হবে যেহেতু ব্যয়, তাহলে বাদ 18,000 টাকা।
তারপর হচ্ছে যোগ 90,000 টাকা, 90,000 টাকা। এরপরে বাদ দিতে হবে 10,000 টাকা, 10,000 টাকা। এরপরে যোগ করতে হবে 60,000 টাকা। ওকে, তাহলে এগুলো সব আমি একটু যোগ বিয়োগ করে দেখি কি আসে। একটু ওই পাশে চলে গেছে, যাই হোক আমি একটু যোগ বিয়োগ করে দেখি কি আসে আমার এখানে। 1 2 3 4 5, 1 লক্ষ বিয়োগ 18,000 যোগ 90,000 বিয়োগ 10,000 যোগ 60,000, তাহলে আসে কত? 2,22,000 টাকা। 2,22,000 টাকা। এটা হচ্ছে কি আমার খ নম্বর প্রশ্নের উত্তর। যাই হোক, এটা আমরা পরে দেখতে পারবো, অসুবিধা নেই। তাহলে আমরা খ নম্বর পর্যন্ত বুঝলাম। আমি কিন্তু অঙ্ক করাচ্ছি না, আমি কি করতেছি, অঙ্কটা আমরা বুঝতেছি। আমরা খ নম্বর পর্যন্ত অঙ্কটা বুঝে গেছি। এরপর আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার গ। গ নম্বর প্রশ্ন কি বলা আছে? বলা আছে মে মাসের কত কত তারিখ? মে মাসের 8, মে মাসের 12, মে মাসের 25 এবং মে মাসের 30 তারিখের লেনদেনগুলোর দ্বারা হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। অর্থাৎ আমাকে বড় ছকটা করতে হবে, বিবরণী ছকটা করতে হবে, তাই না? আচ্ছা, এখন আগের দুইটা অঙ্কে আমার জন্য সুবিধা হয়েছিল কি, আমি খ নাম্বার ওই যে হিসাব সমীকরণের উপর প্রভাব ব্যাখ্যা আকারে লিখছিলাম, ওই ব্যাখ্যা থেকে আমি দেখে দেখে গ নাম্বারটা করে ফেলছিলাম। তো এখন যেহেতু খ নাম্বারে ওই ধরনের কোনো কিছু নাই, তাহলে আমাকে কি করা লাগবে? আমাকে আগে ওই ব্যাখ্যাটা মনে মনে সাজাইতে হবে, এরপরে গিয়ে আমি ওইটা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, আমি একটু মনে মনে ব্যাখ্যা সাজাবো, তার আগে আমাকে লেনদেনটা পড়তে হবে। 8 তারিখে কি বলছে? ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো কত টাকা ভাইয়া? 40,000 টাকা। আমি সেবা সরঞ্জাম কিনছি, নগদে কিনি, বাকিতে কিনি, ব্যাংকে কিনি, যেমনিই কিনি না কেন আমি সরঞ্জাম কিনছি, তাই না? তাহলে আমি সরঞ্জাম কিনছি, তার মানে ওইটা আমার জন্য একটা মানে সম্পদ। এই সরঞ্জাম কিনছি, সরঞ্জাম আমার জন্য একটা সম্পদ, ভালো কথা। সরঞ্জাম আমার জন্য একটা সম্পদ, সরঞ্জাম আমার জন্য একটা সম্পদ। তাইলে 8 তারিখের লেনদেনের প্রভাবটা কি হবে? আমি সেবা সরঞ্জাম কিনে ফেলছি, তাহলে আমার ব্যবসায়ে সেবা সরঞ্জাম বাড়ছে, সেবা সরঞ্জাম বৃদ্ধি পাইছে। সেবা সরঞ্জাম একটা সম্পদ, এই সেবা সরঞ্জাম কি একটা সম্পদ, তার মানে আমার ব্যবসায়ে সম্পত্তির পরিমাণও বাড়ছে, এ বৃদ্ধি পাইছে, তাই তো? ওকে, এখন সেবা সরঞ্জামটা আমি কিনছি কিভাবে? বাকিতে, মানে আমি এখনো টাকা দেই নাই, ভবিষ্যতে দিব। তাহলে ভবিষ্যতে আমার কাছে কেউ টাকা পাবে, এটার নাম হচ্ছে প্রদেয় হিসাব। বা যেহেতু সম্পত্তি কিনছে, এখানে আমি বলতে পারি সরবরাহকারী হিসাব। তোমার ইচ্ছা প্রদেয় হিসাব লিখলেও সঠিক, সরবরাহকারী হিসাব লিখলেও সঠিক। আমার জায়গা কম, আমি প্রদেয় হিসাব লিখতেছি। আচ্ছা, সরবরাহকারী লিখতে পারবো, সরবরাহকারী হিসাব কি হবে? বৃদ্ধি পাবে। সরবরাহকারী বলি অথবা প্রদেয় হিসাব বলি, দুইটাই আমার জন্য দায়। সরবরাহকারী হিসাব বললেও দায়, প্রদেয় হিসাব বললেও দায়। তাইলে আমার এখানে কি বৃদ্ধি পাইছে? দায় বৃদ্ধি পাইছে, এল বৃদ্ধি। ওকে, এটা আমরা বুঝলাম। এরপরে কয় তারিখ? 12 তারিখ। কি বলা আছে ভাইয়া? মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো। আমি আমার গ্রাহকদেরকে সেবা প্রদান করছি। আরে ভাই, আমি একজন উকিল, আমার কাজই তো এইটা, যে আমার মক্কেল বা আমার গ্রাহক যারা থাকবে তাদেরকে আমি সেবা প্রদান করব। আমার যারা মক্কেল বা গ্রাহক থাকবে আমি তাদেরকে সেবা প্রদান করব, এটাই তো আমার কাজ, তাই না? তাহলে আমি এখানে কি করতে পারি ভাইয়া? মক্কেলদের নগদে আইনি সেবা প্রদান করা হলো। আমি প্রথমত এখানে আমি নগদ টাকা পাইছি। এইখানে আমি কি পাইছি ভাই? 12 তারিখেরটা আমি এখানে নগদ টাকা পাইছি, তার মানে আমার নগদ বাড়ছে, নগদ বৃদ্ধি পাইছে। নগদ মানে কি? সম্পদ বাড়ছে, তাই না? এ বৃদ্ধি পাইছে। আচ্ছা, এখন এই যে নগদ টাকা বা এ বৃদ্ধি পাইছে, কেন বৃদ্ধি পাইছে? তার কারণ আমি সেবা প্রদান করছি। সেবা প্রদান এটা একটা আয়, সেবা প্রদান এটা আমার জন্য একটা আয়, তার মানে আমার ব্যবসায়ে আয়ের পরিমাণ বাড়ছে, আমার ব্যবসায়ে আয়ের পরিমাণ বাড়ছে, আয় বৃদ্ধি। ভাইয়া যদি আয় বৃদ্ধি পায় তাহলে আমার কি বাড়ে ভাইয়া? আয় বৃদ্ধি পাইলে আমার মালিকানা সত্ত্ব বাড়ে। কেন বাড়ে? এটা আমরা আগের প্রশ্নগুলোতেও আলোচনা করেছিলাম, যে যদি কোনো কারণে আমার ব্যবসায়ে মূলধন ও আয়ের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণও বৃদ্ধি পাবে। যদি কোনো কারণে আমার ব্যবসায়ের মূলধন ও আয়ের পরিমাণ বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণও বাড়বে। তো এখানে আমার 12 তারিখের লেনদেনে আইনি সেবা দেওয়ার ফলে সেবা আয়ের পরিমাণ বাড়ছে, আয় বৃদ্ধি পাইছে। আয় বাড়লে আমার
মালিকানা সত্ত্ব বাড়ে, এই জন্য আমি মালিকানা সত্ত্ব বাড়াই দিছি। এরপরে কয় তারিখ? 25 তারিখ বলা আছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1,00,000 টাকা। ভাই আমি ব্যাংক থেকে ঋণ নেই আর আমি চুরি করে নিয়ে আসি, আমি তো টাকা পাইছি তাই না? মানে আমি ব্যাংক থেকে ঋণ নিছি, ধরে নাও ব্যাংক আমার আল্লাহর রাস্তায় দিয়ে দিছে, টাকা তো পাইছে, আমার ব্যবসায় নগদ টাকার পরিমাণ তো বাড়ছে তাই না? এই আমার ব্যবসায় কি হচ্ছে? নগদ টাকার পরিমাণ বাড়ছে, তার মানে আমি এখানে বলতে পারি নগদ বৃদ্ধি, অথবা বলতে পারি এ বৃদ্ধি, নগদ বৃদ্ধি অথবা এ বৃদ্ধি। ওকে, ভালো কথা। এখন আমার যে নগদ টাকাটা বাড়ছে ভাইয়া, কেন বাড়ছে বলো তো? আমার ব্যবসায় নগদ টাকাটা বাড়ছে কেন? তার কারণ আমি ঋণ নিছি। ঋণ এটা একটা দায়, এই ঋণ এটা কি একটা দায় তাই না? তো ঋণ নেওয়ার ফলে আমার ব্যবসায় দায় বৃদ্ধি পাইছে, অর্থাৎ এল বৃদ্ধি পাইছে। ঋণ নেওয়ার ফলে আমার ব্যবসায় দায় বৃদ্ধি পাইছে। ঋণ নিছি, ঋণ মানে কি? মানে ধার নিছি, আমি এখন টাকা নিছি, আমার টাকা শোধ করে দিতে হবে না? তো টাকা শোধ করলে ওটা তো আমার জন্য দায়, তো আমার দায় বৃদ্ধি পাইছে, ঋণ বৃদ্ধি পাইছে। বোঝা গেছে কথাটা? ওকে। এরপরে কয় তারিখ ভাইয়া? এরপরে 30 তারিখ বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ। ওই যে আমি বাকিতে সম্পত্তি কিনছিলাম, ওটা টাকা দিয়ে দিছি। তো ওটা টাকা দিয়ে দিছি মানে কি? আমার কাছ থেকে টাকা চলে গেছে না? এই টাকা চলে গেছে মানে কি? আমার নগদ টাকা কমবে, তাহলে আমি এখানে বলতে পারি নগদ হ্রাস, অর্থাৎ এ হ্রাস পাবে আর কি। নগদ হ্রাস মানে কি? এ হ্রাস পাবে। ভালো কথা, নগদ হ্রাস বা এ হ্রাস, ভালো কথা। এটা কেন হ্রাস পাইছে? কারণ আমি প্রদেয় হিসাব বা সরবরাহকারীকে টাকা দিয়ে দিছি। তার মানে আমার প্রদেয় হিসাব বা সরবরাহকারী হিসাব নামে যে দায় ছিল, সেই দায়টা হ্রাস পাইছে, সেই দায়টা হ্রাস পাইছে, মানে এল হ্রাস, মানে কি? এল হ্রাস পাইছে তাই না? তাহলে দেখো তো ভাইয়া কোন লেনদেনের প্রভাব কি হবে, আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। আমি আসলে এরকম করে বোঝাইতেই পছন্দ করি, একটু সময় নিয়ে আস্তে ধীরে। হয়তোবা অনেকের এটা বিরক্ত লাগতে পারে, আমি জানি অনেকেরই বিরক্ত লাগে, মনে হয় অনেক বেশি সময় নষ্ট হচ্ছে। যাদের কাছে এরকম মনে হয় যে না অনেক বেশি সময় নষ্ট হইতেছে, তাহলে তুমি ধরে নিবা যে তোমার হিসাব বিজ্ঞান আসলে বেসিকটা খুব স্ট্রং হয়ে গেছে। আর মানে এটা একটা মানে বোঝার একটা উপায় বললাম আর কি। তো তোমরা তখন একটু স্পিড বাড়ায় দেখে নিও কষ্ট করে। আর যারা মানে সবার চিন্তাটাই তো করতে হবে, তো যারা একটু কম বুঝে তাদের জন্য আসলে একটু সময় নিয়ে বোঝাইতে হয় আমাদেরকে। ওকে, তাহলে আমরা পুরোটা বুঝলাম, কোনটার কাহিনী কি বুঝলাম। এখন আসি একটু উত্তর মিলাই আমরা। ক নাম্বার প্রশ্ন, সেবা সরঞ্জামের মূল্য, অপরিশোধিত মূল্য 10,000 টাকা, ঠিক আছে? এই ঠিক আছে কিনা আমাকে বলো। সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য 10,000 টাকা, মালিকানা সত্ত্বের পরিমাণ 2,22,000 টাকা। কেমনে বের করছি? বোঝা গেছে আমার কথা? ওকে। এরপরে দেখো এখানে আমার জাস্ট ওইখানে যা যা যোগ বিয়োগ করছিলাম এখানে আইসা যোগ বিয়োগ করে দিব। কাজ হচ্ছে একটা, যে লাস্টে এসে আমি যোগফলটা মিলাই দেখবো যে দুই পাশে কি আমার সমান আসছে কিনা। যদি দুই পাশে আমার সমান আসে তার মানে আমি যা করছি ঠিক করছি, আর দুই পাশ যদি সমান না আসে তার মানে আমি যা করছি তাকে আমি ঠিক করি নাই। মানে দুই পাশ মিলতেই হবে, দুই পাশ মিলতেই হবে, যদি না মিলে তাহলে আমি ধরে নিব অঙ্ক হয় নাই। তাহলে দেখো ভাই আমি কিন্তু সবগুলা অঙ্কেরই হিসাব সমীকরণ করাই দিছি। এটা কিন্তু আমি একটু মানে বলা যায় যে মোটামুটি একটু স্কিপ করে গেছি অন্যগুলার চাইতে, মানে আসলে কোনটা কোন ঘরে বসছে এটা আসলে আমি বলে দেই নাই। এটা তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। এরপরে যদি কারো কোনো মানে বুঝে নিও বলতে তোমাদের তো একটু প্র্যাকটিস করা দরকার তাই না? এরপরে যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্স খোলা থাকবে, তোমরা কমেন্ট করবা, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যতটুকু পারি সাহায্য করার জন্য। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।